ইয়েস, শান্ত স্যার, আমার Yes, শোনা যায়? yes, loud and clear, sir. Good গুড evening, ইভিনিং sir. স্যার। Yes, welcome, sir. Continue. থ্যাংক ইউ, গুড ইভিনিং, আমি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো গুড ইভিনিং টু অল মাই অনপ্যাসিভিয়ান ফ্যামিলি। টিম বাংলা নবপত্রিকা আয়োজিত আজকের সান্ধ্যকালীন ওয়েবিনারের আমাদের মাননীয় হোস্ট, আমাদের মেন্টর এমডি আনোয়ার কবির স্যার, সাথে এক ঝাঁক বিজ্ঞ ডেডিকেটেড কো হোস্ট, প্রেজেন্টার, পার্টিসিপেন্ট এবং ইউটিউবের সকলকে আমার সান্ধ্যকালীন শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শম্ভু কুমার সাহা, বাংলাদেশ থেকে বলছি। তো নো ডাউট আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, যেহেতু আইটি সেক্টরের মাইগ্রেশন, ডেটা মাইগ্রেশন, এটা অনেক বড় ফ্যাক্টর। এবং এটা বর্তমান কারেন্ট সিনারিওতে আমরা দেখছি যে মেবি 10 দিন বা 12 দিন হবে আমাদের ওয়েবসাইট থেকে, সকল ওয়েবসাইট থেকে সবকিছু আমাদের ডাউন টাইমে সেগুলো মাইগ্রেশন হচ্ছে। সো এই মাইগ্রেশন সিস্টেম, এটা আইটি সেক্টরের একটা ভ্যালুয়েবল পার্ট বা মেজর পার্ট বলতে পারি আমরা। তো ডেটা মাইগ্রেশনটা কি, এটা আমরা চলেন আমরা মাইগ্রেশন নিয়ে আলোচনা করি, যেহেতু আমরা মাইগ্রেটিং টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। তো সেটা নিয়ে আমাদের অবশ্যই জানা বোঝার প্রয়োজন আছে যে ডেটা কিভাবে মাইগ্রেশন হয়, অরিজিনালি ডেটা মাইগ্রেশনটা কি, এবং একটা আইটি কোম্পানির ডেটা মাইগ্রেশন করতে কি কি স্টেপ আপনার ফুলফিল করতে হয়, এবং কতটা সময় লাগতে পারে, কতটা ডেটা কতটা সময় লাগতে পারে। তো এগুলো নিয়ে আজকে আলোচনা করা যাচ্ছে। তো ডেটা মাইগ্রেশন কি? ডেটা মাইগ্রেশন হলো একটা স্টোরেজ সিস্টেম বা ফরম্যাট বলতে পারি, বা কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা স্থানান্তর করার একটা প্রক্রিয়া বলতে পারি। এটাকে ডেটা মাইগ্রেশন বা ডেটা ট্রান্সফার যেটাই বলেন, এটা বলা যায়। তো এতে অন প্রিমিসেস অন প্রিমিসেস সিস্টেম থেকে ক্লাউড ভিত্তিক সিস্টেমে ডেটা স্থানান্তর করা হয়। যেটা আমরা সাধারণত ডেটা স্টোর রাখি সেটাকে অন প্রিমিসেস সিস্টেম বলে, এবং সেগুলো ক্লাউড হোস্টিং ডেটা সেন্টারে ডেটা ক্লাউড ভিত্তিক সিস্টেমে কিন্তু স্থানান্তর করা হয়, যেটা আমাদের করা হচ্ছে ক্লাউড হোস্টিং এ। সো ডেটাবেস আপগ্রেড করা, একাধিক উৎস থেকে ডেটা একত্রিত করা, বা এক অ্যাপ্লিকেশন থেকে অন্যটিতে স্থানান্তর অন্তর্ভুক্ত থাকতে পারে এই ডেটা মাইগ্রেশন। সো ডেটা মাইগ্রেশনের প্রধান লক্ষ্যগুলি হলো কর্মক্ষমতা উন্নত করা। যে যে কাজগুলো করছি আমরা, যে সেগুলো আপডেটেশনের মাধ্যমে কর্মক্ষমতাকে উন্নত করা, ডেটার যে ইনক্রিপ্ট ডেটা যেগুলোকে বলা হয়, ডেটা অখণ্ডতা নিশ্চিত করা, যে মাইগ্রেশন প্রসেসের মাধ্যমে আমরা করাপ্টেড ডেটা যেগুলো, এগুলো যেন না থাকে সেগুলোকে নিশ্চিত করা, এবং ব্যবসার ধারাবাহিকতা যেটা হয় আমাদের যে বিজনেস, এই বিজনেসের ধারাবাহিকতা বজায় রাখতেও কিন্তু এটা প্রয়োজন। সো প্রক্রিয়াটিতে সাধারণত পরিকল্পনা, নিষ্কাশন, রূপান্তর এবং ডেটা লোড করা জড়িত থাকে। তো আমরা কিছু পার্টের মধ্যে দিয়ে এই মাইগ্রেশন প্রসেস আমরা উপলব্ধ করতে পারি। প্রায় ইটিএল, দ্যাট মিনস এক্সট্রাক্ট, ট্রান্সফার, ট্রান্সফর্ম এবং লোড। সো এই ইটিএল হিসাবে সংক্ষিপ্ত করা হয় ডেটা মাইগ্রেশনের এই প্রসেসকে। সো এটা গেল ডেটা মাইগ্রেশন কি আমরা জানলাম। তো চলুন আলোচনা করা যাক যে কোনো আইটি কোম্পানির জন্য ডেটা মাইগ্রেশন কিভাবে কাজ করে। যেহেতু আমরা একটা ডিজিটালি আইটি কোম্পানি, তো আইটি কোম্পানির ক্ষেত্রে ম্যাক্সিমাম কিভাবে এই ডেটা মাইগ্রেশন কাজ করে। একটি আইটি কোম্পানির জন্য ডেটা মাইগ্রেশন সাধারণ ডেটা অখণ্ডতা, ন্যূনতম ডাউন টাইম এবং বিরামহীন স্থানান্তর নিশ্চিত করার জন্য একটি কাঠামোগত প্রক্রিয়া অনুসরণ করে। তো এটি কিভাবে কাজ করে তার কিছু ধাপ আছে, স্টেপ আছে। তো সেগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। তো ফার্স্ট অফ অল যদি আমরা বলি যে প্ল্যানিং, যে ডেটা মাইগ্রেশন, যে আইটি কোম্পানির জন্য যে মাইগ্রেটিং হয় ডেটা, তো এইটার জন্য কিছু স্টেপ আছে। স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ আছে হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং এর প্রথম ধাপ হচ্ছে অ্যাসেসমেন্ট, যেটাকে মূল্যায়ন বলা হয়। যে বিদ্যমান ডেটা পরিবেশের মূল্যায়ন করা, করণ এবং সুযোগ, প্রয়োজনীয়তা এবং ঝুঁকি নির্ধারণ করণ। যে আমাদের যে ডেটাগুলো আমরা শিফটেড করব, সেই ডেটা তার একটা প্ল্যানিং প্রয়োজন, যে আমরা সেগুলোকে কিভাবে শিফট করব, বা সেগুলোর ঝুঁকি কি আছে, বা সেগুলোর প্রয়োজনীয়তা কি আছে, এটার আহ, মানে অপরচুনিটি কি আছে, এগুলো সবকিছু কিন্তু আমরা প্রথমে থিঙ্কিং করি যে ডেটা মাইগ্রেশনের প্রসেসে একটা আইটি কোম্পানির জন্য। দেন এখানে কি আছে? স্ট্র্যাটেজি, দ্যাট মিনস কৌশল। যেমন সময়রেখা, সংস্থান, সরঞ্জাম এবং পদ্ধতি। যেমন বিগ ব্যাং
পর্যায়ক্রমে বা সমান্তরালে মাইগ্রেশন সহ একটি বিশদ মাইগ্রেশন পরিকল্পনা তৈরিকরণ, যে আমাদের স্ট্র্যাটেজি মেনটেন করেই কিন্তু এই ডেটাগুলোকে শিফটেড করা হয়। দেন এখানে সেকেন্ড পার্টে কি আছে, নাম্বার 2 আছে প্রি মাইগ্রেশন অ্যাক্টিভিটিস, যেটাকে বলা হচ্ছে প্রি মাইগ্রেশন যে কার্যক্রম। তো সেইটার দুটো পার্ট আছে, যেমন ডেটা প্রোফাইলিং। তো এই প্রি মাইগ্রেশন অ্যাক্টিভিটিস এর মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে ডেটা প্রোফাইলিং। ডেটা প্রোফাইলিং এ কি আছে, ডেটার মধ্যে গুণমান, গঠন এবং সম্পর্ক বিশ্লেষণকরণ, এটাকে ডেটা প্রোফাইলিং বলে। যেমন আমরা প্রথমে সিস্টেম ওয়াইজ আমরা সেগুলোকে সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু কাজ করে, যেমন সেটার গুণমান অনুযায়ী বা গঠন তন্ত্র অনুযায়ী বা সম্পর্ক, একটা ডেটার সাথে আর একটা ডেটা রিলেশন, এই ডেটা রিলেশনে এগুলোকে বিশ্লেষণ করে কিন্তু সেগুলো প্রি মাইগ্রেশনের কার্যক্রমে অ্যাক্টিভিটিস করা হয়। দেন এখানে কি আছে, ম্যাপিং। ম্যাপিং কি, কিভাবে উৎস সিস্টেম থেকে ডেটা টার্গেট সিস্টেমে ম্যাপ করবে তা নির্ধারণ করুন, যে আমরা যেখান থেকে ডেটাটা ট্রান্সফার করব সেই উৎস থেকে আমরা কোথায় ডেটা ট্রান্সফার করব সেই টার্গেট সিস্টেমে ম্যাপ করবে সেটা নির্ধারণ করুন, এটা কিন্তু ম্যাপিং বলা হয়। তো এই ম্যাপিংটাও কিন্তু আমাদের ডেটা মাইগ্রেশনে কাজে লাগে। দেন এখানে কি আছে, ব্যাকআপ, যে নিশ্চিতকরণ যে মাইগ্রেশনের সময় কোনো ক্ষতি রোধ করতে সমস্ত ডেটা ব্যাকআপ করা হয়েছে। এই যে যেমন আমরা যে ডেটা ট্রান্সফার করছি এটা ডিরেক্ট কিন্তু আমাদের ট্রান্সফার হচ্ছে না, এটাকে শিফটেড করে যে কোনো একটা জায়গায় ব্যাকআপ রাখা হচ্ছে, সেই ব্যাকআপের পরে কিন্তু আমাদের ডেটাটা সার্ভারে মাইগ্রেশন করা হচ্ছে। যদি কোনোভাবে কোনো রকম ভাবে যদি আমাদের ডেটা মিসমাইগ্রেট হয়ে যায়, সেটা কিন্তু আমরা ব্যাকআপ থেকে এটাকে আবার তুলে নিয়ে এসে সেখানে আমরা মাইগ্রেশন প্রসেসে সেটা করতে পারবো। সো এই ব্যাকআপটা আমাদের প্রয়োজন, কারণ প্রি মাইগ্রেশন অ্যাক্টিভিটিস এর মধ্যে এই ব্যাকআপ পার্টটাও কিন্তু পড়ে। দেন এখানে কি আছে, নাম্বার 3 আছে ডেটা এক্সট্রাকশন, যে তথ্য নিষ্কাশন যেটাকে বলা হচ্ছে। যেমন উৎস সিস্টেম থেকে তথ্য নিষ্কাশন, যেখান থেকে আমরা উৎস যেটা যেটা আমাদের যে সিস্টেম গুলো ছিল সেগুলো থেকে আমরা তথ্য নিষ্কাশন, এতে ডেটা প্রোফাইল, ডেটা ফাইল রপ্তানি, ডেটাবেস ড্যাম্প বা সরঞ্জাম ব্যবহার করে সরাসরি নিষ্কাশনে জড়িত থাকতে পারে এই তথ্য নিষ্কাশনের ব্যাপার। এবং নাম্বার 4 কি আছে, ডেটা ট্রান্সফরমেশন। এই ডেটা ট্রান্সফরমেশনে কি আছে, টার্গেট সিস্টেমের বিন্যাস এবং প্রয়োজনীয়তার সাথে মেলে ডেটা পরিষ্কারকরণ, যাচাইকরণ এবং রূপান্তরকরণ। আমরা যে ডেটাগুলো নিয়ে এসেছি এগুলোতে আমাদের অনেক আনইউজ ডেটা আমাদের কিন্তু সেই ইয়েতে আছে, যেমন আমাদের যে ফাউন্ডিং মেম্বারশিপ ছিল সেগুলোতে অনেক ছিল অনেক, এবং সেগুলো সেগুলো ডেটা সবগুলো কিন্তু আমাদের ইউজ হচ্ছে না। এগুলো সবকিছু কিন্তু যাচাই বাছাই করে দেন টার্গেটেড সিস্টেমের বিন্যাস করে সেটাকে পরিষ্কার করে যাচাই করে তারপরে কিন্তু রূপান্তর করে সেটাকে আমাদের নিউ ডেটাবেস সেন্টারে বা নিউ ডেটা সেন্টারে আমাদের ট্রান্সফার করা হচ্ছে। সো এটা ডেটা ট্রান্সফরমেশন গেল। দেন আমাদের কি আছে, নাম্বার 5 আছে ডেটা লোডিং, যে ডেটা লোড হচ্ছে, যে টার্গেট সিস্টেমে রূপান্তরিত ডেটা লোড করুন, যে কৌশলের উপর নির্ভর করে এটি ব্যাচে বা একটি অবিচ্ছিন্ন স্ট্রিম হিসেবে করা যেতে পারে এই ডেটা লোডটা। তো এটা গেল নাম্বার 5। দেন নাম্বার 6 আছে কি, টেস্টিং, যেটাকে পরীক্ষামূলক বলা হচ্ছে। টেস্টিং এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে ভেরিফিকেশন আর একটা হচ্ছে ভ্যালিডেশন। সো ভেরিফিকেশন কি, উৎস এবং লক্ষ্য ডেটার তুলনা করে ডেটা অখণ্ডতা এবং সম্পূর্ণতা নিশ্চিতকরণ, এটাকে ডেটা ভেরিফিকেশন বলা হচ্ছে। এটা টেস্টিং পার্টের একটা অংশ। দেন ভ্যালিডেশন কি, বৈধতা, যে স্থানান্তরিত ডেটার সাথে টার্গেট সিস্টেম সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করার পরীক্ষা চালান, এটা হচ্ছে বৈধতা বা ভ্যালিডেশন। দেন নাম্বার 7 কি আছে, কাট ওভার। কাট ওভারটা কি, সোর্স সিস্টেম থেকে টার্গেট সিস্টেমে ট্রানজিট অপারেশন। সোর্স সিস্টেম থেকে টার্গেট সিস্টেমে ট্রানজিশন অপারেশন, এটি একটি সংক্ষিপ্ত সময়ের ডাউন টাইম বা সমান্তরাল ভাবে চলমান সিস্টেমে জড়িত হতে পারে এই কাট ওভারটা। দেন এখানে কি আছে, নাম্বার 8 পোস্ট মাইগ্রেশন অ্যাক্টিভিটিস, যেটাকে মাইগ্রেশন পরবর্তী যে কার্যক্রম সেটা। মাইগ্রেশন পরবর্তী কার্যক্রম কি আছে আমাদের, এটারও কয়েকটা পার্ট আছে, যেমন মনিটরিং। তো মনিটরিং কি, কর্মক্ষমতা সমস্যা
মানে কাজের যে কর্মক্ষমতা যে সফটওয়্যার গুলো সেগুলোর সমস্যা, এবং তথ্য অখণ্ডতার জন্য, যেমন ইনক্রিপ্ট ডেটা বা ডেটা, এগুলোর অখণ্ডতাকরণের জন্য লক্ষ্য সিস্টেম নিরীক্ষণ করা, এটা মনিটরিং করা আমাদের ডেটা মাইগ্রেশন, পোস্ট মাইগ্রেশন অ্যাক্টিভিটিস, এটার পরে কাজ। দেন এখানে কি আছে, ভ্যালিডেশন। এখানেও কিন্তু একটা ভ্যালিডেশন আছে, যেমন সিস্টেম ব্যবসার প্রয়োজনীয়তা পূরণ করে তা নিশ্চিত করতে ব্যবহারকারীর গ্রহণযোগ্যতা পরীক্ষা পরিচালনাকরণ, এইটা হচ্ছে বৈধতা মাইগ্রেশন পরবর্তী কার্যক্রমের, এটা একটা পার্ট। দেন এখানে কি আছে, অপটিমাইজেশন, সিস্টেমকে ফাইন টিউন করণ এবং উদ্ধত যে কোনো সমস্যার সমাধান করণ, এই অপটিমাইজেশনের মাধ্যমেই কিন্তু আমরা সেই সমস্যাগুলো সমাধান পেতে পারি। দেন নাম্বার 9-এ কি আছে, ডকুমেন্টেশন অ্যান্ড ট্রেনিং, যে ডকুমেন্টেশন এবং প্রশিক্ষণ, যেমন সমগ্র মাইগ্রেশন প্রক্রিয়া, পুরো মাইগ্রেশন প্রক্রিয়া যেটা আছে, যে কোনো সমস্যার সম্মুখীন হওয়া, যে কোনো সমস্যার যদি সম্মুখীন আমরা হই বা তাদের সমাধানগুলি নথিভুক্তকরণ, সেগুলোকে, সমস্যার যে প্রবলেম এবং প্রবলেমের যে সলিউশন সেগুলোকে নথিভুক্তকরণ, এটা ডকুমেন্টেশনের মধ্যে পড়ে। তো এখানে কি আছে, নতুন সিস্টেম ব্যবহারকারী এবং প্রশাসকদের প্রশিক্ষণ প্রদানকরণ, এটা হচ্ছে ট্রেনিং পার্টের মধ্যে পড়ে। যে নতুন সিস্টেম যারা ব্যবহার করবে বা এবং যে প্রশাসনিক যে প্রশিক্ষণগুলো আছে, যেমন আমাদের টিউটোরিয়াল আসতে যাচ্ছে, আমাদের প্রতিটা প্রোডাক্টের উপরে টিউটোরিয়াল আসবে এবং টিউটোরিয়াল ক্লাস হবে আমাদের, আমরা সেগুলো থেকে আমাদের প্রোডাক্টের যে গুণগত মান বা প্রোডাক্টের ইউজ কিভাবে কি করতে হবে, এগুলো কিন্তু আমাদেরকে কোম্পানি থেকে ট্রেনিং আকারে আহ, আমাদের সেই ক্লাসগুলো নেওয়া হবে। সো এই যে প্রশিক্ষণ, প্রশাসকের প্রশিক্ষণ প্রদান, এইটা কিন্তু আমাদের কি পোস্ট মাইগ্রেশন অ্যাক্টিভিটিস, মানে মাইগ্রেশনের পরবর্তী এই ধাপগুলো কিন্তু আমাদের কাছে আসতে যাচ্ছে। সো এটা গেল। দেন নাম্বার 10-এ কি আছে, নাম্বার 10-এ ডিকমিশন, ডিকমিশনিং, দ্যাট মিনস বাতিল করা, যেটাকে বলা হচ্ছে যে পুরোনো সিস্টেমগুলিকে নিরাপদে ডিকমিশন করুন, প্রয়োজনে সমস্ত ডেটা নিরাপদে মুছে ফেলা হয়েছে তা নিশ্চিতকরণ। যখন আমরা পুরোপুরি মাইগ্রেশন প্রসেস আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, আমরা যখন মাইগ্রেট হয়ে যখন নিউ সিস্টেমে বা নিউ ক্লাউড স্টোরেজে আমরা যখন সেই ডেটাগুলোকে রাখবো, সেগুলো ঠিক মতো পরিচালনা হচ্ছে কিনা সেগুলো পরিচালনার দেখে তারপরে কিন্তু আমরা এই বাতিলকরণের কাজটা করতে পারি। বাতিলকরণ বলতে আমরা যে ডেটাগুলো শিফট করেছি, সেই ব্যাকআপ ডেটাগুলো বা সেই পূর্বের ডেটাগুলো, এগুলোকে কিন্তু আমাদের নিরাপদে মুছে ফেলতে হবে, বা মুছে ফেলে নেক্সট আমরা কিন্তু এই নতুন মাইগ্রেশন প্রসেসের যে ডেটাগুলো আসছে সেই ডেটাগুলোকে ইউজ করব। তো এটা গেল হচ্ছে হাউ ডেটা মাইগ্রেটিং ওয়ার্ক অ্যানি আইটি কোম্পানি, কিভাবে আইটি কোম্পানিতে ডেটা মাইগ্রেশনের কাজ হয় এবং কি কি প্রসেসে হয়। আমরা জাস্ট একটু বেসিক ধারণা নিয়ে নিলাম যে আমরা মাইগ্রেশন প্রসেসটা কিভাবে হয় এবং মাইগ্রেশন প্রসেসে কি কি কাজ ইনক্লুড আছে, যেগুলোর মাধ্যমে মাইগ্রেশনটা পুরোপুরি সম্পন্ন হয়। তো এটা গেল আইটি কোম্পানির জন্য মাইগ্রেশন কিভাবে হয়। তো চলেন আরেকটু আলোচনা করা যাক যে হাউ মেনি টাইমস নিড ফর মাইগ্রেটিং বিগ ডেটা ফ্রম এডাব্লিউএস টু ক্লাউড হোস্টিং ডেটা সেন্টার, যে এডাব্লিউএস থেকে ক্লাউড হোস্টিং ডেটা সেন্টারে বিগ ডেটা স্থানান্তর করার জন্য কতটা সময় প্রয়োজন বা কি কি ওয়ে প্রয়োজন। তো এডাব্লিউএস থেকে ক্লাউড হোস্টিং ডেটা সেন্টারে বিগ ডেটা যেটা বলা হচ্ছে, যে বিগ ডেটা স্থানান্তর করার জন্য প্রয়োজনীয় সময় বিভিন্ন কারণের উপর নির্ভর করে। এটা বিভিন্ন কারণের উপর আমাদের টাইমটা মেনটেন করে। যেমন ফার্স্ট অফ অল আসি, এটারও কিছু পয়েন্ট আছে, যেমন ডেটা ভলিউম, যে ডেটার যে ভলিউম, যে ডেটা সেটের আকার একটি উল্লেখযোগ্য নির্ধারক। আমাদের যে ডেটা সেট, এটার যে আকার বা ডেটার ভলিউম, সেটা হচ্ছে উল্লেখযোগ্য নির্ধারক, এবং ডেটার বড় ভলিউম স্থানান্তর করতে বেশি সময় নেয় এবং অনেকটা সময় নেয়, সেটা এখানে বলা হচ্ছে। এবং দেন নাম্বার 2-তে কি আছে, নেটওয়ার্ক ব্যান্ডউইথ, যে নেটওয়ার্ক ব্যান্ডউইথে কি আছে, এডাব্লিউএস এবং টার্গেট ডেটা সেন্টারের মধ্যে নেটওয়ার্কের যে সংযোগের গতি, আমাদের যে নেটওয়ার্কের যে সংযোগের গতি, যে ট্রান্সফার বা মাইগ্রেশন হচ্ছে আমাদের এক ডেটা সেন্টার থেকে আরেক ডেটা সেন্টারে, সেইটার যে গতি, এই নেটওয়ার্ক ব্যান্ডউইথ এটা নির্ধারণ করে। এবং নেটওয়ার্কের যে গতি
এবং স্থিতিশীলতা, গতি এবং স্থিতিশীলতা স্থানান্তর হারকে প্রভাবিত করে। আমরা যতটা ফাস্ট ডেটা ট্রান্সফার করতে পারবো ততটা আমাদের সময় কম লাগবে। আমাদের ইয়েস, স্যারকে শোনা যাচ্ছে না। ইয়েস। হ্যাঁ, ইয়েস, আমাদের শম্ভু স্যার আপনাকে শোনা যাচ্ছে না। আপনি স্যার মিউট হয়ে গেছেন আপনি। ইয়েস স্যার, শোনা যায় আমাকে? ইয়েস, 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 ক্লিয়ার স্যার। স্যার আমরা কন্টিনিউ কতদূর স্যার, শুনতে পাইছি, কতক্ষণ? জাস্ট ওই জাস্ট দু লাস্ট দু তিন লাস্ট সেকেন্ড হবে। যেটা হয়েছে। হ্যাঁ, ওকে ওকে স্যার। হ্যাঁ, সো নেটওয়ার্ক ব্যান্ডউইথ নিয়ে আমি কথা বলছিলাম। সো নেটওয়ার্ক ব্যান্ডউইথ এটা কি? আমরা জানি যে এটা নেটওয়ার্ক সংযোগের গতি এবং স্থিতিশীলতা স্থানান্তরের হারকে প্রভাবিত করে, এবং উচ্চ ব্যান্ডউইথ, হাই ব্যান্ডউইথ যেটাকে, এবং কম লেটেন্সি স্থানান্তরের সময় কমিয়ে দেয়। হাই ব্যান্ডউইথ যেটা, এটা লেটেন্সি সময়, লেটেন্সি যে টাইম বা স্থানান্তরের যে সময় সেটাকে কমিয়ে দেয়। তাহলে নেটওয়ার্ক ব্যান্ডউইথটা আমাদের কাছে অবশ্যই একটা ভ্যালুয়েবল জিনিস, যেটা আমরা এডাব্লিউএস থেকে ক্লাউড হোস্টিং এ যে ডেটা মাইগ্রেশন করছি সেটার যে টাইমিং, এই টাইমিংটা নেটওয়ার্ক ব্যান্ডউইথের উপরেই নির্ভর করে। দেন নাম্বার 3 তে কি আছে? ডেটা ট্রান্সফার মেথড, যে ডেটা ট্রান্সফারের যে পদ্ধতি, এই পদ্ধতিগুলো তার মধ্যে কি আছে? এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে অনলাইন ট্রান্সফার, একটা হচ্ছে অফলাইন ট্রান্সফার। সো অনলাইন ট্রান্সফার কি? ইন্টারনেট ভিত্তিক পদ্ধতি, যেমন এডাব্লিউএস ডিরেক্ট কানেক্ট, এডাব্লিউএস ডিরেক্ট কানেক্ট বা ভিপিএন ব্যবহার করা ব্যান্ডউইথ এবং নেটওয়ার্ক অবস্থার উপর ভিত্তি করে গতিতে পরিবর্তিত হতে পারে এই অনলাইন ট্রান্সফার যেটা। এবং অফলাইন ট্রান্সফার কি? যেমন এডাব্লিউএস স্নোবল বা স্নো মোবাইলের মতো শারীরিক ডিভাইসগুলি, এটা স্নোবল বা স্নো মোবাইল, এগুলো হচ্ছে রিয়েল ডিভাইস। এই রিয়েল ডিভাইস, শারীরিক ডিভাইসগুলি ব্যবহার করে স্টোরেজ ডিভাইসগুলি শিপিং এর মাধ্যমে অত্যন্ত বড় ডেটা সেটের প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করতে পারে এই অফলাইন স্থান, মানে ট্রান্সফার যেটা বলা হচ্ছে। দেন এখানে নাম্বার 4-এ কি আছে? ডেটা প্রিপারেশন, মানে ডেটার যে প্রস্তুতি, ডেটা নিষ্কাশন, রূপান্তর এবং লোডিং, যেটা আমি বললাম ইটিএল। এই ইটিএল, এই ডেটা নিষ্কাশন, রূপান্তর এবং লোডিং, এটাকে সংক্ষেপে ইটিএল বলে। এই প্রক্রিয়াগুলির জন্য প্রয়োজনীয় সময়, এই সময়টা আমাদের কিন্তু এই ডেটা প্রিপারেশনের সময়েই আমাদের বলে দিবেন, বা ডেটা এটা প্রয়োজন ডেটা ডেটা প্রস্তুতি করতে। এবং ডেটা কম্প্রেশন এবং ইনক্রিপশন, যেটাকে ডেটা কম্প্রেশন বলা হচ্ছে এবং ইনক্রিপশন বলা হচ্ছে, স্থানান্তরের আকার কমাতে পারে কিন্তু প্রস্তুতির সময় যোগ করতে পারে। স্থানান্তরের আকার কমাতে পারে কিন্তু প্রিপারেশনের যে টাইম, প্রিপারেশনের যে টাইমিং, এই টাইমিংটা কিন্তু বাড়াতে পারে। তো এটা যেটা এডাব্লিউএস থেকে ক্লাউড স্টোরে কতটা সময় লাগে এগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, এগুলোর কিছু পার্ট এগুলো। দেন এখানে কি আছে? মাইগ্রেশন স্ট্র্যাটেজি, যেটা অভিবাসন কৌশল বলা হচ্ছে। এখানে দুটো পার্ট আছে, যেমন বিগ ব্যাং মাইগ্রেশন এবং ফ্রেজড মাইগ্রেশন। সো বিগ ব্যাং মাইগ্রেশন কি? একবারে সমস্ত ডেটা স্থানান্তর করা দ্রুত, তবে ঝুঁকিপূর্ণ হতে পারে। মাইন্ড ইট, একবারে সমস্ত ডেটা স্থানান্তর করা দ্রুত, তবে ঝুঁকিপূর্ণ হতে পারে। তাহলে আমরা রিস্কলি কোনো কাজ করব না বা করেও আসেনি। তো সেই জন্যই কিন্তু আমাদের সিস্টেমের ডেটা কতটা বিগ এটা কিন্তু আমরা জানি না। এটা অনেক অনেক বড় ডেটা, কারণ এখানে ওইএস আছে। ওইএস মানে এটা একটা বিশাল ক্রিটিক্যাল মাইগ্রেটিং সিস্টেম, যেটা আগামীর ভবিষ্যতে এটা আমাদের, এটা কোনো পার্ট নয়, এটা আমাদের টেক টিমের পার্ট বা আমাদের ব্যাক হ্যান্ডের পার্ট। এগুলো নিয়ে আমাদের বেশি না জানলে হবে, বাট আমাদের যে বেসিক নলেজ, এই বেসিক নলেজ গুলো কিন্তু আমাদের রাখতে হবে, যেন কেউ বলতে না পারে যে আমরা ডেটা ট্রান্সফার কি বা ডেটা কিভাবে ট্রান্সফার হয়। জাস্ট আমরা কিন্তু বেসিক যে নলেজ গুলো, এগুলো যেন আমরা নিজেদের মাথায় রাখতে পারি, কারণ আমরা আইটি সেক্টরে আছি। ইনফরমেশন আমাদের সব সময় কালেকশনে রাখতে হবে। সো এই যে বিগ ডেটা,
বিগ ব্যাং মাইগ্রেশন যেটা বলা হচ্ছে, যে একবারে সমস্ত ডেটা, এটা ঝুঁকিপূর্ণ। তো আমরা এই ঝুঁকির কাজ করছি না, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করছি, তাতে সময় লাগুক কিন্তু সেই সঠিকভাবে সেটা যেন, মাইগ্রেটিং প্রসেসটা যেটা, সেটা যেন সঠিকভাবে পরিপূর্ণ হয়। দেন এখানে কি আছে, ফ্রেজ মাইগ্রেশন, যেমন পর্যায়ক্রমে স্থানান্তর। একটা আছে বিগ ব্যাং মাইগ্রেশন, সেটাতে রিস্কি, এবং ফ্রেজ মাইগ্রেশন, দুটো পার্ট আছে। যে ক্রমবর্ধমান স্থানান্তর ঝুঁকি কমায়, যে স্টেপ বাই স্টেপ যেটা বললাম আমরা, যে স্থানান্তর ঝুঁকি এটা কমায় এবং সামগ্রিকভাবে বেশি সময় নেয়। অবশ্যই নিতে পারে, কারণ স্টেপ বাই স্টেপ যখন আমরা ডেটা মাইগ্রেশন করব, তখন কিন্তু এটা টাইমিং বেশি লাগবে, কারণ এটাকে পরিপূর্ণ করতে হয়, কারণ ডেটা ভলিউম কি আছে, নেটওয়ার্ক ব্যান্ডউইথ কিভাবে কাজ করে, ডেটা ট্রান্সফারের মেথড গুলো কি আছে, এগুলো সবকিছু মিলিয়ে কিন্তু এই মাইগ্রেশন প্রসেসটা হয়। সো এটা গেল হচ্ছে ফ্রেজ মাইগ্রেশন। তাহলে আমরা ছোট আকারে ছোট করে নিয়ে, আমাদের টাইমিং বেশি লাগুক কিন্তু আমরা আকারে ছোট করে নিয়ে সেটা পরিপূর্ণভাবে যেন মাইগ্রেটিং ফর্মুলেশনটা পরিপূর্ণ হয়। দেন এখানে কি আছে, 6 পোস্ট মাইগ্রেশন অ্যাক্টিভিটিস, যে মাইগ্রেশন পরবর্তী যে কার্যক্রম, এই ডেটা যখন এডাব্লিউএস থেকে আমাদের ক্লাউড হোস্টিং এ ট্রান্সফার হবে, এটার যে পোস্ট মাইগ্রেশন অ্যাক্টিভিটিস, সেটা পরবর্তী কার্যক্রমগুলো কি, যেমন সেগুলো ট্রান্সফার হওয়ার পরে কি কি কাজ আছে আমাদের নিউ ডেটা সেন্টারে বা ডেটা শিফটিং এ, সেই জায়গাতে ডেটা যাচাইকরণ। ফার্স্ট অফ অল ডেটা যাচাইকরণ, এটা প্রথম প্রয়োজন, কারণ আমরা যে ডেটাগুলো আমাদের নিজস্ব ব্যবহারকৃত প্রতিটা আমি সকালেও আলোচনা করেছি, যে ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টের একটা ডট যেটা আমরা সেন্ড করেছি বা রিসিভ করেছি, সেটাও যেন হুবহু সেম অ্যাজ সেম সেটা যেন আমাদের অ্যাকাউন্টে থাকে। তো সেই কাজটাই, সেই ডেটাটার যাচাইকরণ, সেটা আমাদের কোম্পানি করবে। এটা অবশ্যই মাইগ্রেশন প্রসেসের পরে। সো ডেটা যাচাইকরণ, সেটাকে পরীক্ষা করা এবং বৈধতা প্রক্রিয়াগুলিতে মোট সময় যোগ করে। সো এই যে এই ডাটা যাচাই, পরীক্ষা, এটা বৈধতা, এগুলো সব মিলিয়ে কিন্তু আমাদের সময় লাগে। সো ডেটা কিভাবে কতটা সময় নিতে পারে, জাস্ট আমরা একটা ধারণা নিব, যে আমাদের অনুমানের ধাপ যেটা বলা হচ্ছে, যে ডেটা ভলিউমের মূল্যায়নকরণ, মানে ডেটা আমাদের টেরাবাইট থেকে আমরা কিভাবে এটা গিগাবাইটে কনভার্ট করে সেটা পার গিগাবাইট হিসেবে কতটা সময় লাগে, এটা নিয়ে একটু আলোচনা করা যাক, যে কি রকম সময় একটা আইটি কোম্পানির জন্য লাগে। এটা আমাদের কোম্পানির জন্য না, আমি ওভারঅল একটা বেসিক আইটি কোম্পানির জন্য বলছি। যে ডেটা ভলিউম মূল্যায়নকরণ, যেমন স্থানান্তরিত করা মোট ডেটার আকার গণনা করা। প্রথম স্টেপে আমাদের কি করতে হবে, পুরো যে বিগ ডেটা আছে সেটার যে আকার, সেটার যে স্ট্রেংথ, সেইটা আমাদেরকে প্রথমে গণনা করতে হবে। দেন এখানে কি আছে, নেটওয়ার্কের গতি নির্ধারণ করা, ওই যে বললাম আমি, নেটওয়ার্ক ব্যান্ডউইথ, স্থানান্তরের জন্য উপলব্ধ গড় নেটওয়ার্ক ব্যান্ডউইথ পরিমাপ এবং অনুমান করা, এটা। দেন এখানে থার্ডে আছে কি, স্থানান্তরের সময় গণনাকরণ। যেমন স্থানান্তরের সময় কিভাবে আমরা গণনা করতে পারি, যেমন এখানে একটা সূত্র আছে, যেমন ইয়েস, সৌম্য কুমার স্যার, আপনি সম্ভবত মিউট হয়ে গেছেন। আপনাকে শোনা যায় না স্যার। স্যার আমাকে শোনা যায়? ইয়েস ইয়েস, এখন শোনা যায় স্যার। ইয়েস, থ্যাংক ইউ। কন্টিনিউ স্যার। থ্যাংক ইউ স্যার, ওটা আমার একটা ফোন এসেছিল। তো স্থানান্তরের যে সময় গণনাকরণ, এইটার একটা সূত্র আছে, যেমন অনলাইন স্থানান্তরের জন্য, যেমন স্থানান্তরের সময় ইজ ইকুয়াল টু মোট ডেটা সাইজ ডিভাইডেড বাই উপলব্ধ ব্যান্ডউইথ। যেমন আমাদের বিগ ডেটা, যে আমাদের যে ডেটা, আমরা যে ডেটাগুলোকে মাইগ্রেশন করব, সেই সেই ফুল ডেটাকে আমরা ভাগ করব কি দিয়ে, আমরা যেই ডেটা নেটওয়ার্ক ব্যান্ডউইথ ইউজ করছি, সেই নেটওয়ার্ক ব্যান্ডউইথের সাথে আমরা ভাগ করলেই কিন্তু এটার সময়টা একটা মানে একটা সময় পাওয়া যায়। যেমন অফলাইন ট্রান্সফারের জন্য, যেমন ভৌত ডিভাইসগুলির জন্য লজিস্টিক এবং পরিচালনার সময় বিবেচনা করুন। উদাহরণ
যেমন একটা এক্সাম্পল যদি আমরা বলি, যদি একটা ডেটার ভলিউম যদি 100 টেরাবাইট হয়, যদি আমরা একটা বিগ ডেটা একটা 100 টেরাবাইট দিয়েই আমরা হিসাবটা করি, আমরা কিন্তু সূত্র প্রথমে কি বলেছি, স্থানান্তরের সময় কি, বিগ মোট ডেটা সাইজ ডিভাইডেড বাই উপলব্ধ ব্যান্ডউইথ। এটা হচ্ছে অনলাইনে ডেটা স্থানান্তরের একটা সূত্র। সো ডেটা ভলিউম যদি আমরা 100 টেরাবাইট ধরি, তাহলে নেটওয়ার্ক ব্যান্ডউইথ যদি আমরা 1 জিবিপিএস ধরি, যে নেটওয়ার্ক ব্যান্ডউইথ আমাদের 1 জিবিপিএস, আমাদের ডেটা ভলিউম 100 টেরাবাইট, আমরা এটাকে শিফটেড করব একটা ডেটা সেন্টার থেকে আরেকটা ডেটা সেন্টারে। সো এটার সময় কতটা লাগতে পারে, যেমন স্থানান্তরের সময় ইজিক্যাল টু আমরা আমরা উপরে সূত্রে বলেছি যে মোট ডেটা সাইজ কত আমাদের 100 টেরাবাইট ডিভাইডেড বাই 1 জিবিপিএস। দ্যাট মিনস আমাদের যে নেটওয়ার্ক ব্যান্ডউইথ, এটা ব্যান্ডউইথের আমাদের মাত্রা ধরে নিয়েছি আমরা 1 জিবিপিএস। এটা সো 1 জিবিপিএস ডিভাইডেড 100 টেরাবাইট ডিভাইডেড বাই 1 জিবিপিএস। তাহলে মিলের জন্য ইউনিট রূপান্তরিত করতে হবে আমাদের, যে 100 টেরাবাইটকে আমাদের আগে, যেহেতু আমরা 1 জিবিপিএস দিয়ে ডিভাইডেশন করছি, তাহলে আমাদের 100 টেরাবাইটকে আগে জিবিতে কনভার্ট করতে হবে। তাহলে 100 টেরাবাইট ইজিক্যাল টু 1 লাখ জিবি। 1 লাখ জিবি মানে ইজিক্যাল টু 100 টেরাবাইট। সো এই 1 লাখ জিবি, তাহলে 1 জিবিপিএস ইজিক্যাল টু কি, 1 জিবিপিএস ইজিক্যাল টু 1 জিবিপিএস ডিভাইডেড বাই 8। তাহলে কি হলো এখানে, 0.125 জিবিপিএস দাঁড়ালো। তার মানে জিবিপিএস এর এটা ভাগ কিভাবে আমরা করব, 1 জিবিপিএস ডিভাইডেড বাই 8 ইজিক্যাল টু 0.125 জিবিপিএস। তাহলে স্থানান্তরের সময় কি লাগবে, তাহলে আমরা 1 লাখ জিবি, দ্যাট মিনস 100 টেরাবাইট, তাহলে 1 লাখ জিবি ডিভাইডেড বাই 0.125 জিবিপিএস ইজিক্যাল টু, এটাকে ভাগ করলে আসে কত, 8 লাখ সেকেন্ড। 8 লাখ সেকেন্ড, দ্যাট মিনস 8 লাখ সেকেন্ডে কি আসছে, 9.26 দিন। তাহলে আমরা যদি 100 টেরাবাইট যদি আমরা একটা ডেটা এক স্টোর থেকে আরেকটা স্টোরে যদি আমরা ডেটা মাইগ্রেশন করি, তাহলে আমাদের 100 টেরাবাইটের জন্য বেসিক সময় লাগে 9.26 ডে, তার মানে 9 দিন। তো আমরা আমাদের যে সিস্টেম, এই সিস্টেমের যে ডেটা, এটা অনেকটাই বিগ ডেটা এবং কয়েকটা ধাপের আমাদের বিগ ডেটা সাইজ গুলো। যেমন আমরা ও ফাউন্ডার বলতে পারি, যেমন আমরা www.onpassive.com বলতে পারি, অথবা আমাদের ওইএস ক্রিটিক্যাল সেকশনটা বলতে পারি। সো এগুলো আদারওয়াইজ আমাদের আরো ডেটা আছে, যেমন omedia.com, আমাদের এটা একটা ওয়েবসাইট। যেমন oimedia.news, এটা আমাদের যেমন একটা ওয়েবসাইট। এরকম আমাদের আরো ওয়েবসাইট আছে। তো এগুলোর ডেটা আমাদেরকে, আপনারা জাস্ট এইটা নিয়ে ধারণা নেন যে আমাদের জাস্ট 100 টেরাবাইট শিফট হতে আমাদের 9 দিনের উপরে সময় লাগে, 9.5 দিন। দ্যাট মিনস আমাদের পুরো অনপ্যাসিভের ফুল ডেটাটা আমাদের এডাব্লিউএস থেকে আমাদের শিফটেড হয়ে আমাদের ক্লাউড স্টোরেজ নিজস্ব ডেটা সেন্টারে বা যেটাই হোক, যেখানেই হোক, ডেটা সেন্টারে শিফটিং হচ্ছে। তাহলে এটার জন্য কতটা সময় লাগতে পারে সেটা আমরা জানি। এটা জাস্ট একটা বেসিক ধারণা যে 100 টেরাবাইট ডেটা শিফট করতে আমাদের 9 দিন, 9.5 দিন সময় লাগে। তাহলে আমাদের এখানে কত ডেটা আছে আপনি চিন্তা করেন, আমাদের কতটা সময় লাগতে পারে। কারণ আমরা রিস্ক নিচ্ছি না এই কারণেই যে এখানে বিগ ব্যাং মাইগ্রেশন আর ফেজ মাইগ্রেশন দুটো ব্যাপার আছে। যেমন আমি বললাম যে পুরো একটা সিস্টেম আছে যে পুরো ডেটাটা একসাথে নিয়ে সেটাকে ট্রান্সফার করা বা মাইগ্রেশন করা, এটাতে ঝুঁকি বাড়ায়। কারণ যে কোনো একটা ডটও যদি মিস হয়ে যায়, সেইখানে কিন্তু আপনার সেটা প্রপারলি নেক্সট যেখানে শিফট করবেন সেখানে কিন্তু কাজ করবে না বা আমাদেরকে করাপ্টেড ডেটা দেখাবে। সো এগুলো থেকে আমাদের একটু ধারণা নিতে পারি যে আমাদের কতটা সময় লাগতে পারে। সো এটি একটি সরলীকৃত গণনা এবং উল্লেখিত কারণগুলির উপর ভিত্তি করে প্রকৃত সময় পরিবর্তিত হতে পারে। কারণ এটাই যে টাইম লাগবে এমন কিছু না, এটা ব্যান্ডউইথের উপরে আমাদের এই মাইগ্রেশনের সিস্টেমের যে টাইমটা সেটা নির্ভর করে। সো রিয়েল ওয়ার্ল্ড মাইগ্রেশনে প্রায় একাধিক পর্যায়
এবং অতিরিক্ত প্রক্রিয়া যেমন পরীক্ষা এবং বৈধতা জড়িত থাকে, যা সামগ্রিক সময়রেখাকে প্রসারিত করতে পারে। তো আমরা আজকে মাইগ্রেশন নিয়ে দেখলাম যে আমরা আমাদের ডেটা কিভাবে শিফটিং হতে পারে বা কতটা সময় লাগতে পারে কতটা ডেটার জন্য। সো আমরা সিস্টেমের সাথে থাকি, যেহেতু আমরা একটা বিগার অপরচুনিটি পেয়েছি এবং বিগার সিস্টেম পেয়েছি। এটা একটা ম্যাজিক্যাল সিস্টেম, রিয়েলি এটা আমাদের জন্য একটা ব্লেস যে অনপ্যাসিভ আমাদের হাতে অ্যাশমুখর স্যার, আমাদের মহান সিইও, তিনি আমাদের হাতে এভাবে ডিসেন্ট্রালাইজ করে আমাদের হাতে তুলে দিচ্ছেন। সো এটা অনেক বড় বিষয় এবং সামনের দিনে এটা আরো বিগার পিকচার দেখাতে যাচ্ছে। এবং আমরা যারা ফাউন্ডিং মেম্বার আছি, অবশ্যই আমরা নিজেদেরকে সৎ, এথিক্যাল এবং সিস্টেমের সাথে সব সময় অতপ্রতভাবে জড়িত রাখবো। তাহলে আমরা সিস্টেমের সাথে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কারণ এই সিস্টেম একদিনের জন্য না, 1 বছরের জন্য না, 100 বছরের জন্য না, প্রেডিকশন করা হচ্ছে। আমাদের অ্যাশমোবর স্যার মহান সিইও তিনি প্রেডিকশন করছেন নিয়ার অ্যাবাউট 400 ইয়ার্স। সো এটা অনেক বড় বিষয়, যেটা আমাদের জেনারেশন বাই জেনারেশন এটাকে ধাবিত করে নিয়ে যেতে পারবে। এবং এটা আপনার নাম স্বর্ণাক্ষরে লিখে রাখবে আপনার জেনারেশন, লাস্ট নেক্সট জেনারেশন যারা আসবে। এটুকুই বলে আমি আমার শেয়ারিং রাখছি। তো ওভার টু ইউ। তো যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো থ্যাংক ইউ। থ্যাংক ইয়েস, ইউ স্যার। ওভার টু ইয়েস, ইউ শান্ত সুন্দর স্যার। থ্যাংক ইউ, ইয়েস স্যার, থ্যাংক ইউ, ওয়েলকাম স্যার, গ্রেট, খুব থ্যাংক সুন্দর। ইউ স্যার। আপনি আমাদের সমৃদ্ধ করলেন ডাটা মাইগ্রেশন অর্থাৎ ডাটা ট্রান্সফার নিয়ে। খুব সুন্দর, আপনি একটা বেসিক নলেজ দিলেন আমাদের। আমরা কিন্তু এভাবেই আমাদের আমরা বলি, প্রতিদিনই বলি, আমরা লার্নিং মোড আমরা অন করে রেখেছি। আমাদের আপডেট নেই আমরা বলি, কিন্তু এটাও কিন্তু ওয়ান টাইপ অফ আপডেট। আমরা এই যে প্রতিনিয়ত আমাদের সেই নলেজের জায়গাগুলো ডেভেলপ করছি ডে বাই ডে, তো সেই জায়গায় আমরা অবশ্যই বলতে পারি আমরা আপডেটেড হচ্ছি। তো থ্যাংক ইউ স্যার, আপনি খুব সুন্দর একটা বেসিক নলেজ দিলেন আমাদের। তো আমরা নিশ্চয়ই সমৃদ্ধ হলাম। তো থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ।